জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। উন্নত চিকিৎসার জন্য আগামী 7 জানুয়ারি লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিদেশ যাত্রার আগে রোববার রাতে তার সঙ্গে সাক্ষাৎ করেন দলটির স্থায়ী কমিটির নেতারা। রোববার রাত 7:30 থেকে গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এক এক করে আসতে থাকেন স্থায়ী কমিটির সদস্যরা। 9:30টার মধ্যে চেয়ারপারসনের বাসভবনে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 10 জন স্থায়ী কমিটির সদস্য। সাক্ষাৎ শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, লন্ডনে যাওয়ার আগে খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা। সাক্ষাতে বিএনপি নেত্রীর সাথে দলের সিনিয়র নেতাদের কোনো রাজনৈতিক আলোচনা হয়নি, তবে সবাই একসাথে গণতন্ত্রের পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি। আগামী 7 তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। তার চিকিৎসার জন্য কোনো ধরনের রাজনৈতিক আলোচনা হয়নি। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার সকালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করেন। গেল 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আর আইনজীবী জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছিল। এখনও তার বিরুদ্ধে 18টি মামলা রয়েছে। দুই পক্ষের পূর্ণাঙ্গ শুনানি হয়েছে এবং রাষ্ট্রপক্ষের যে আপিল, সেই আপিলটা ডিসমিস করা হয়েছে। তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো। আমরা বলেছি যে তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সেই কারণে তিনি খালাস পেতে পারেন এবং আদালত আজকে 4টি মামলায় ডিসমিস করে দিয়েছে। নির্বাচন বিলম্ব করলে জনগণ তা প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার দুপুরে লন্ডন থেকে ফিরে তিনি আরও বলেন, নির্বাচনী রোডম্যাপ জরুরি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো নির্দিষ্ট তারিখ জানাননি তিনি। বলেন, নতুন রাজনৈতিক দল হতে পারে, তবে কিংস পার্টি কাম্য নয়। সংশ্লিষ্ট সকল মহল রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে একটি নির্দিষ্ট রুটম্যাপ দেওয়াই হবে উত্তম কাজ। এমনি ভাষা একটি সময়ের ধারণা দেয়া, এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে। নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো, তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে তারা সুষ্ঠু ধারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, সেটাই ভালো। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা হবেই বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে জানান, কয়েকদিনের মধ্যেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে। এছাড়া সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকাণ্ড তদন্তে টাস্ক ফোর্স হয়েছে বলেও জানান তিনি। হাসিনার আমলের তো মানে পাপাচারের তো শেষ নাই। হ্যাঁ, সেই জানুয়ারি 5ই বলেন, তারও আগে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে শেষ করা বলেন, বা আপনি শাপলার ম্যাসাকার বলেন, বা পরবর্তীতে মাওলানা সাইদির ভার্ডিকের পরে যে ম্যাসাকার বলেন, পাপাচার তো শেষ নাই এগুলো। এবং এগুলো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়েই আমাদের কাজ হচ্ছে এবং আপনারা দেখবেন তাকে, হাসিনাকে তার আমরা জাস্টিসের আওতায় আনব। দেশের সম্মান ও গৌরব রক্ষায় সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সেনাবাহিনীকে বাস্তবসম্মত প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানান তিনি। রোববার দুপুরে রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায়
সেনাবাহিনীর শীতকালীন অনুশীলন দেখেন প্রধান উপদেষ্টা। সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের অনুশীলনের আয়োজন করেছে, যেখানে প্রায় ঘণ্টাব্যাপী বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং শত্রু বাহিনীর মধ্যে ছদ্মযুদ্ধ অনুষ্ঠিত হয়। অনুশীলনে সেনাবাহিনীর বিভিন্ন প্রকার অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলাবারুদ, বাহিনীর কামান, পদাতিক ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো সহ সব আর্মস এবং সার্ভিসেস অংশগ্রহণ করে। এছাড়া মহড়ায় সেনাবাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার ও প্যারা কমান্ডো অংশ নেয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিজয় অর্জনের মধ্যে দিয়ে শেষ হয় এই শীতকালীন মহড়া। ভিউ পয়েন্টের ডান পাশে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছে এবং অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত একজন শান্তিকামী মানুষ হিসেবে আমি বরাবরই যুদ্ধের চেয়ে শান্তির মহড়া দেখতে বেশি আনন্দ বোধ করি। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে প্রস্তুতির লক্ষ্যে সামরিক বাহিনীর এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রদর্শিত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়। আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে। ভোটাধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন, এমনটা জানিয়ে নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছে সিসিএএমএম নাসির উদ্দিন। রোববার সকালে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করে সিইসি বলেন, গতানুগতিক পদ্ধতিতে কাজ করার কোনো সুযোগ নেই। এছাড়া খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বাদ পড়া ভোটারদের তালিকাভুক্ত করতে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি যাবেন তথ্য সংগ্রহকারীরা। এ সময় নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন সিইসি। ভোটার তালিকা যত নির্ভুল হবে, নির্বাচন তত গ্রহণযোগ্য হবে বলেও মত দেন তিনি। আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট, সেটা আমরা দূর করতে চাই। মানুষের যে প্রত্যাশা, দেশবাসীর যে প্রত্যাশা এই সরকারের উপরে যেমন খুব বেশি, আমাদের কাছেও এই প্রত্যাশাটা কিন্তু খুব বেশি। গতানুগতিক পন্থায় চিন্তার কোনো সুযোগ নাই এখন। বাংলাদেশে কিছু মানুষ ব্যক্তি স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করেছে বলে অভিযোগ করেছেন সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইনাল। সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন তিনি। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, দেশে বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নেই। Aramco, as my brother said, came between 2016 and 2019 3 times to Bangladesh with high-profile delegations, but nobody received them. Will make a significant change, not only internally, but in the region. We can also make the products of this refinery goes to China, goes to India, goes to the neighbor countries. Aramco was not welcome. Same story the Korean. Samsung came, and they are also not welcome. They went to Vietnam, and they are exporting more than $50 billion. The government will do everything, and private sector will just take the 50 billion. Private sector has to be very competitive, efficient, and also perform their job, including regulatory regime and all things that one. That is very important. We need to do a lot of things at our end. Let us accept the reality that although we have been claiming for a long time that we have the most investor-friendly atmosphere, but then in practical ground, that has not been the truth all the time. ঋণ জালিয়াতিতে আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা 4টি সহ 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো এক্সিম গ্লোবাল ইসলামী, SIBL, ICB ইসলামী ও ইউনিয়ন ব্যাংক। এর আগে শনিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের MD-কে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।
বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক নিরীক্ষার সুবিধায় এই 5 ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানো হয়েছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে 5 ব্যাংকের চেয়ারম্যানদের বৈঠক হয়। বৈঠকে এই ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সরানোর নির্দেশনা দেওয়া হয়। প্রথমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেফ মোহাম্মদ আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় পরিচালনা পর্ষদ। শনিবার অনুষ্ঠিত পর্ষদের এক জরুরি সভায় তাকে 3 মাসের জন্য ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক অ্যাসেট কোয়ালিটি রিভিউর আওতায় আনবে, বা আপনারা জানেন যে আমাদের একটা অডিট পরিচালনার বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। তো এখানে ওনারা যেন অযাচিত কোনো হস্তক্ষেপ করতে না পারেন, কোনো রকম ইন্টারফারেন্স না ঘটে, অর্থাৎ এই প্রক্রিয়াটাকে স্বচ্ছ রাখার জন্য এমডিদেরকে সাময়িকভাবে ছুটিতে যেতে বলা হয়েছে। এবং অবশ্যই অডিটে যদি ওনাদেরকে দেখা যায় যে ওনারা কোনো রকম ইলডুইংসের সাথে জড়িত না বা কোনো ধরনের অন্যায় কর্মের সাথে তাদের কোনো সম্পৃক্ততা না পাওয়া যায়, তাহলে ওনারা যথারীতি এসে আবার যোগদান করতে পারে। আগুন লাগার 11 দিন পর অনেকটাই স্বাভাবিক হলো সচিবালয়। খুলে দেয়া হয়েছে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবন। প্রথম থেকে 5ম তলা পর্যন্ত অফিস চালু হয়েছে, তবে আগুনে ক্ষতিগ্রস্ত 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত বন্ধ রয়েছে। 10 দিন পর খুলে দেওয়ার পরিষ্কার পরিচ্ছন্নতা সহ কম্পিউটার কানেকশনের কাজ করছেন কর্মচারীরা, তবে এখনও সংযোগ দেওয়া হয়নি ইন্টারনেট সেবা। ভবন পরিদর্শনে গিয়ে গণপূর্ত সচিব আব্দুল হামিদ খান জানান, স্বাভাবিক কাজকর্ম শুরু হলেও আগুন লাগা 4টি তলায় মেরামতের কাজ চলছে। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আগুন লাগা 4টি তলায় কাজ শুরু করা যাবে। এদিকে শ্রম ও কর্মসংস্থান সচিব ASM শফিকুজ্জামান বলেন, আগুনে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা অল্প সময় মেরামত সম্ভব না, বেশ কিছুদিন সময় লাগবে। শুরু করলে আমাদেরকে ইঞ্জিনিয়ার সাহেবরা তো বলছে করে দিতে পারবে, 1-2 দিনের দেখতে হইতেও পারে, বাট আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব করে শেষ করে দিতে। আজকে থেকে মূলত আমাদের যেহেতু 5 তলার এই ফ্লোরটা ঠিক আছে, সেখানে আমরা আজকে এখানে ঢুকতে পেরেছি, এবং উপরের কিন্তু এখনো শুধুমাত্র কলাপসিক্যাল গেট যেগুলো ড্যামেজ হয়েছে সেটাতে আটকে আসলে এখানে এখনো সিল করা আছে। এবং গণপূর্ত সচিব মহোদয়ের সাথে আমি কথা বলেছি, ওনারা যত দ্রুত পারবেন তারা এটি যদি মেরামত করে দেন বা এটা যদি আপনার রিকনস্ট্রাকশন করে দেন, তখন হয়তো যখন বসার সুযোগ হবে তখন আমরা বসতে পারবো। 34তম BCS-এ একবার গেজেটভুক্ত হয়েও পরে যাচাই বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া 227 জন প্রার্থী পুনর্নিয়োগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার সকাল থেকে সচিবালয়ের 1 নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা। পুনরায় গেজেটে অন্তর্ভুক্তের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে আবেদন জমা দিয়ে এসে তারা জানান, কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা না থাকলেও গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের উপর ভিত্তি করে তাদের গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে। ফৌজদারি অপরাধ না থাকলেও তাদের যেন নতুন করে গেজেটভুক্ত করা হয়, সেই দাবি জানান তারা। গত বৃহস্পতিবারও আবেদনপত্র জমা দিতে এসেছিলাম, জমা দিয়েছিলাম, আমরা কোনো রিসিপ্ট কপি পাইনি। আমরা যারা বাদ গেছি আর কি, আলটিমেটলি 227 জন যারা বাদ গেছি, তাদের পুনর্বিবেচনার জন্য নতুন করে একটা আবেদন চাওয়া হয়েছে। আমরা পুনর্বিবেচনার যে ব্যাপারটি, সেটা পুনর্বিবেচনার জন্য আবেদনপত্র জমা দিতে এসেছি। 15 তারিখে যোগদান করার জন্য গেজেটেড করুক, নয়তো আমাকে মেরে ফেলুক। যেখানে আমি বাবা মায়ের সুখের কারণ হবে, শান্তির কারণ হবে, সেখানে আজকে আমি তাদের হতাশার কারণ। চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন 40তম ব্যাচের অব্যাহতি পাওয়া সাব ইন্সপেক্টররা। তারা বললেন, যে অভিযোগ তাদের বের করে দেয়া হয়েছে তা মিথ্যা ও নিয়ম বহির্ভূত। বিনা দোষে প্রতিনিয়ত সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন তারা। এছাড়া ভবিষ্যৎ নিয়েও ভুগছেন অনিশ্চয়তায়। দ্রুত চাকরি ফিরে পেতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানান তারা। 21 অক্টোবর থেকে 1 জানুয়ারি পর্যন্ত 4 ধাপে 40তম ব্যাচের 321 জন প্রশিক্ষণরত সাব ইন্সপেক্টরকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অব্যাহতি দেওয়া হয়। আমাদেরকে কয়েকজনকে কিভাবে সিলেকশন করা হয়েছে, কিসের ভিত্তিতে এই সিলেকশনটা হয়েছে, এটা আমরা নিজেরাও জানি না। আমাদের এখন একটাই প্রশ্ন, যে আমাদের অন্যায়টা কি? 2 মাস হলো বাড়ি থেকে বাড়ি যাইনি, আমি বের হওয়ার ঢাকায় এখনো। আমি
বাবা মার সামনে যাওয়ার মতো শক্তি আমার নাই। দীর্ঘ 1 বছর ট্রেনিং করার পরে, বিনা বেতনে ট্রেনিং করার পরে আমাদেরকে নির্দোষভাবে একাডেমি থেকে বের করে দেওয়া হয়েছে। তো আমরা পুনর্বহালের জন্য এখানে আসছি। আমাদের সঠিক কারণটা আমাদের জানানো হোক, কি কারণে আমাদের বাদ দেওয়া হয়েছে। আমাদের রিলেটেড স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র সচিব, আইজিপি স্যারের বরাবর আমরা আবেদন দিচ্ছি, স্মারকলিপি দিচ্ছি, কিন্তু কোথাও থেকে আমরা কোনো রেসপন্স, ফিডব্যাক আমরা পাই নাই। পদবঞ্চিত বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ ফোরামের চিকিৎসকদের অভিযোগ, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বৈষম্যর মূলে আমলারা। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সংবাদ সম্মেলনে তারা বলেন, কোনো বিষয়ে 33তম বিসিএস পর্যন্ত সহকারী অধ্যাপক পদে প্রমোশন হলেও গাইনিতে 22তম বিসিএস এখনও সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পায়নি। চিকিৎসকদের মধ্যে যারা অ্যাডমিন সেক্টরের তারা 34তম বিসিএস পর্যন্ত ইউএইচএফপিও হয়েছেন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ও সিভিল সার্জন হিসেবে কাজ করছেন। প্রায় 6,000 ভুক্তভোগীর অর্ধেকের সহকারী গ্রেডের উপরে বেতন পেলেও পাননি পদোন্নতি। দ্রুত এই বৈষম্য নিরসনের দাবি জানান ভুক্তভোগীরা। আপনারা অলরেডি খেয়াল করেছেন, আমলারা অলরেডি 1 সপ্তাহের মধ্যে 3টা প্রমোশন নিয়েছে, পুলিশে হয়েছে, সব জায়গায় শিক্ষাতে হয়েছে। তো যেটা বেশি জরুরি, রাষ্ট্রের জন্য যেটা জরুরি, এটাতে ফোকাস দেওয়া হয় না। আপনাদেরকে সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে দেশে মেধার মূল্যায়ন হয় না, এদেশে মেধাবীরা থাকবে না। যেই বিসিএস এ প্রমোশন হবে, স্বাস্থ্য ক্যাডারে সকল সাবজেক্টে একসাথে ওই বিসিএস এর একসাথে প্রমোশন হবে। পোস্ট ক্রিয়েশন করা ডাক্তারদের প্রমোশনের কাজটা কিন্তু আমাদের হাতে না। ওই কাজটা যারা করার কথা ওরা করছে না, বাধা ওইখানেই। আমাদের কাজ আমরা করছি। তাইলে যদি এরকম হতো যে আমাদের প্রমোশনের দায়িত্ব আমাদেরকে দিয়ে দেন। 15 বছর অনেক সংবাদ মাধ্যম ফ্যাসিবাদের লেজুর বৃত্তি করেছে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। চট্টগ্রামে জেলা প্রশাসন কার্যালয়ের বিভাগের সাংবাদিকদের সঙ্গে সংস্কার বিষয়ে মতবিনিময়ে তিনি এই মন্তব্য করেন। কামাল আহমেদ বলেন, সাংবাদিকরা এখন 2 ভাগে ভাগ হয়েছে। এক ভাগ সাংবাদিক দল, আরেক ভাগ সাংবাদিক লীগ, যা কোনোভাবেই কাম্য নয়। দলীয় প্রভাবের কারণে সাংবাদিকতা অনেক ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে উল্লেখ করে কমিশনের প্রধান বলেন, গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে কাজ করছে সংস্কার কমিশন। এ সময় গণমাধ্যম সংস্কারের লক্ষ্যে সাংবাদিকদের বিভিন্ন প্রস্তাবনার উত্তরে কমিশনের প্রধান একটি গ্রুপে একাধিক গণমাধ্যম না রাখা, সাংবাদিকদের প্রশিক্ষণ, বেতন কাঠামো নির্ধারণ, পত্রিকার সার্কুলেশন নিয়ে মিথ্যা তথ্য রোধ, সাংবাদিকদের হয়রানি বন্ধ সহ অপসাংবাদিকতা রোধে সুনির্দিষ্ট সুপারিশ করার কথা বলেন। বাংলাদেশ সাংবাদিক লীগ আর একটা হচ্ছে বাংলাদেশ সাংবাদিক দল। আপনাদের চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে যা হয়েছে, আমাদের তো লজ্জা লাগে যে সেই প্রেস ক্লাবের গন্ডগোল মেটাতে ঢাকা থেকে ডিএমপির ডিজি আসেন তথ্য মন্ত্রণালয়ের অনুরোধে, সচিবদের অনুরোধে। কেন এরকম দলাদলি কেন হবে? এটা তো রাজনৈতিক দলাদলি হয়েছে। এই দলাদলি কি শুধুমাত্র এক হাতেই কি তালি বাজে? কখনোই এক হাতে তালি বাজে না। সুতরাং আমাদের সবারই কিন্তু আত্মসমালোচনা, আত্মমূল্যায়ন দরকার। সাংবাদিক সহ মোট 21 ব্যক্তির ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। একই সঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে তথ্য দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার বিকেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফর্ম, KYC ও লেনদেন বিতরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে 7 কার্যদিবসের মধ্যে BFIU-তে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 4টি স্টেক হোল্ডার নিয়ে ছায়া কমিশন গঠন করা হবে, যার মধ্যে গণমাধ্যম কর্মী, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি এবং সাধারণ নাগরিকের মতামত থাকবে বলে জানিয়েছে ছায়া সংস্কার কমিশনের আহ্বায়ক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে একটি সেমিনারে কথা বলেন তিনি। এছাড়া গণমাধ্যম, রাজনৈতিক সংস্কার কমিশন সহ প্রতিটি সেক্টরে বিভিন্ন সংকটকালে এই ছায়া কমিশন সাহায্য করবে এবং প্রতিবেদন দেবে বলে জানান তিনি। সরকার যেখানে বিচ্ছিন্নভাবে বিভিন্ন সেক্টরে সংস্কারের পরিকল্পনা নিচ্ছে, সেখানে ছায়া কমিশন সম্মিলিতভাবে একটি প্রতিবেদন জমা দেবে।
11টা ছায়া কমিশন, যেটা আমি ইতিমধ্যে বলেছি যে 4টা স্টেক হোল্ডার নিয়ে গঠিত হবে, গণমাধ্যম কর্মী, রাষ্ট্রবিজ্ঞানের এক্সপার্ট, পাবলিক ইন্টেলেকচুয়াল এবং আপনার রাজনীতিবিদ। এছাড়া আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিল এবং যারা বিভিন্ন রাজনৈতিক দলে আছে, বিভিন্ন ইনভলভ সাধারণ নাগরিক, তাদের মতামত নিব। 5.5 বছর আগে ইউরোপিয়ান ইউনিভার্সিটির বাংলাদেশের শিক্ষার্থী ইসমাইল হোসেন জিসান হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রোববার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারজানা ইয়াসমিনের আদালত এ রায় দেয়। 2019 সালের 12 মে বিকালে রাজধানীর শ্যামলী থেকে নিখোঁজ হন জিসান। 11 দিন পর গাজীপুরের গাছা থানার একটি বাসার সেপটিক ট্যাঙ্ক থেকে তার হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। ওই দিনই শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন জিসানের বাবা। 2022 সালে মামলার বিচার কাজ শুরু হয়। অভিযোগ প্রমাণিত না হয় খালাস পান এক আসামি। বিজ্ঞ আদালত আজকে এই নৃশংস হত্যাকাণ্ডের রায় ঘোষণা করেছেন। 3 জন আসামিকে আপনার সর্বোচ্চ শাস্তি যেটা ফাঁসি দিয়েছেন এবং একজন আসামি মহিলা ওনাকে বেকসুর খালাস দিয়েছেন। তো আমরা মহামান্য আদালতের এই রায়ে সন্তুষ্ট। সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যায় এনায়েতপুর আমলি আদালতে হাজিরের পর বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ সুপার ফারুক হোসেন জানান, গেল 4 আগস্ট এনায়েতপুর থানায় হামলা ও 15 পুলিশ সদস্য হত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বেলকুচির কামারপাড়ায় নিজ বাসা থেকে তাকে আটক করে সেনাবাহিনী। পরে আটকের বিষয়টি নিশ্চিত করেন সেনাবাহিনীর সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ থানার ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন। 2008 সালে আওয়ামী লীগ সরকারের গঠনের পর 2009 সালের 24 জানুয়ারি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। 2013 সালের 21 নভেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেছেন। জুলাই বিপ্লবের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 109তম সিন্ডিকেট সভায় শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী 15 জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, 33 জনকে 2 সেমিস্টার স্থগিত ও 23 জনকে 1 সেমিস্টার ড্রপের সিদ্ধান্ত গৃহীত হয়। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী নিপীড়নের ঘটনায় অভিযুক্তদের বেশিরভাগই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। এছাড়া হামলার সাথে জড়িত শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের সাময়িক বরখাস্ত করার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় ছাত্র সংসদ নির্বাচনের আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অভ্যন্তরীণ নির্বাচন হবে না বলেও সিদ্ধান্ত দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রকল্পে অনিয়মের অভিযোগে রাজধানীর মহাখালীর উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে অভিযান পরিচালনা করেছে দুদকের একটি দল। ব্যুরোর অধীনে একটি প্রকল্পে 263 কোটি টাকা ব্যয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এই তদন্তের অংশ হিসেবে রোববার দুপুরে দুদকের 4 সদস্যের একটি দল প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে। দুদক বলছে, জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। এজন্য সোমবারের মধ্যে প্রকল্পের প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে প্রকল্প পরিচালক। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই মেগা প্রকল্প নেওয়া হয়। এই কর্মসূচির আওতায় যেসব এনজিও নিয়োগ দেওয়া হয় তা দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার কারণে আউট অফ স্কুল চিলড্রেন শিক্ষা কর্মসূচি মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে শুধু গত জুন মাসে এই প্রকল্পে 263 কোটি টাকা ব্যয় দেখানো হয়। কিছুদিন আগে 263 কোটি টাকার ব্যয় অনিয়ম হয়েছে সারা দেশব্যাপী। এটা একটা মেইন ইস্যু ছিল। আমরা এই রিলেটেড ডকুমেন্ট চেয়েছি। আজকে ওনাদের কাজ অতিরিক্ত মহাপরিচালক স্যারের সাথে দেখা করছে এবং প্রকল্প
এই প্রকল্পের পরিচালক ফাইন্যান্সের সাথে সাক্ষাৎ করেছি। কিছু ডকুমেন্ট আমাদের হাতে অল্প কিছু দিয়েছেন, বাকিগুলা আগামী দিন দিবেন বলে ওনারা জানিয়েছেন। আটকের 28 দিন পর ভারতীয় কোস্ট গার্ডের হাত থেকে মুক্ত পাচ্ছে 78 বাংলাদেশি নাবিক সহ 90 জন। সোমবার বিকেলে 3টায় নাবিকরা চট্টগ্রামের পতেঙ্গায় এসে পৌঁছবেন বলে জানা গেছে। গেল 9 ডিসেম্বর ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের দায়ে এমভি লায়লা 2 ও এমভি মেঘনা 5-এর জাহাজ আটক করে ভারতীয় কোস্ট গার্ড। এরপর নাবিকদের ভারতের উড়িষ্যায় প্যারাদ্বীপে তাদের আটক করে রাখা হয়। আটকের পর 11 ডিসেম্বর ভারতীয় কোস্ট গার্ডের পক্ষ থেকে বন্দী নাবিকদের ছবি প্রকাশ করা হয়। এরই মধ্যে জাহাজ ও মাছ ধরার সরঞ্জাম সহ আটক নাবিকদের নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে ভারতীয় কোস্টগার্ডের একটি প্রতিনিধি দল। তাদের খুলনার হিরন পয়েন্টে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা রয়েছে। পরে সোমবার বিকেলে 3টায় মুক্তিপ্রাপ্ত নাবিকদের আনা হবে চট্টগ্রামের পতেঙ্গায়। বরিশাল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ভবন ভাঙার প্রতিবাদে রোববার সন্ধ্যা থেকে বরিশাল মহানগরীতে সব ধরনের ওষুধের দোকান সোয়া 2 ঘন্টা বন্ধ রাখার পর পুনরায় খুলে দেওয়া হয়েছে। এ সময় প্রয়োজনীয় ওষুধ কিনতে এসে ভোগান্তিতে পড়েন নগরবাসী। নগরীর কালীবাড়ি রোডে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির দ্বিতল ভবন শনিবার রাতে ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রোববার সন্ধ্যা থেকে সব ওষুধের দোকান বন্ধ করে দেন দোকানিরা। পরে প্রশাসনের আশ্বাসে রোববার রাত 8:45টার দিকে পুনরায় খুলে দেওয়া হয় ফার্মেসিগুলো। এদিকে ভাঙচুরের ঘটনায় বরিশালের কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, আটক করা হয়েছে 2 জনকে। ভারতের গুজরাটে কোস্টগার্ড বাহিনীর একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 2 পাইলট সহ 3 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিয়মিত মহড়ার সময় গুজরাটের পোরবন্দরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে এবং সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিধ্বস্ত হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গেল 4 মাস আগে গুজরাটের পোরবন্দরে কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্তে 2 জনের মৃত্যু হয়েছিল। ইউক্রেন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহের পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ার পর শীত মৌসুমে গ্যাস সংকটে চরম বিপাকে পড়েছে ইউরোপীয় ইউনিয়নে বাড়ছে গ্যাসের দর। বিভিন্ন দেশের নীতি নির্ধারক প্রস্তাব দিচ্ছেন নর্ড স্ট্রিম পাইপলাইন চালুর। গেল সপ্তাহে রাশিয়া আর ইউক্রেন 2 পক্ষই জানিয়েছে গ্যাস ট্রানজিটের চুক্তি কোনো পক্ষই নবায়ন করবে না, যে কারণে রাশিয়ার গ্যাস ইউরোপে সরবরাহের একমাত্র পাইপলাইন বন্ধ হয়ে গেছে। জ্বালানির বিকল্প বাজার খুঁজতে অনেক বেশি ব্যয় করতে হচ্ছে ইউরোপের দেশগুলোর। প্রভাব পড়তে শুরু করেছে স্লোভাকিয়া, পোল্যান্ডে। ইউক্রেনের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার কথা ভাবছে দেশটি। ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ চুক্তি বাতিল করে দিতে পারে দেশটি। প্রতিবেশী দেশ পোল্যান্ড বলছে, স্লোভাকিয়া এর পদক্ষেপ নিলে নিজেদের পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ করবে পোল্যান্ড। বৈরী আবহাওয়ার মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োল সুক ইউলের অভিশংসনের পক্ষে বিপক্ষে বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ। তীব্র শীত তুষারপাতের মধ্যে বিক্ষোভকারীরা নেমেছেন সিউলের রাস্তায়, যেখানে থেকে খুব বেশি দূরে নয় ইউলের বাসভবন। শনিবার ইউন বিরোধী হাজার হাজার বিক্ষোভকারী নামেন রাজপথে তার অভিশংসনের দাবিতে। একই দিন ইউলের সমর্থনে রাস্তায় নামে বিক্ষোভকারীরা। দক্ষিণ কোরিয়ার তদন্তকারী শনিবার আবারও প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের কাছে আপিল করেছেন ইয়ন সুল ইত্তুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির। গেল মাসে হঠাৎ করে দেশে সামরিক আইন জারির পর তোপের মুখে পড়ে ইউল। চলতি দশকের সবচেয়ে ভয়াবহ তুষারপাত ও বৈরী আবহাওয়ার কবলে যুক্তরাষ্ট্রে অন্তত 6,20,00,000 মানুষ। মার্কিন আবহাওয়া দপ্তর জানায়, শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল থেকে শুরু হওয়া শীতকালীন ঝড়ের প্রভাবে বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা আশঙ্কাজনক হারে কমছে। আগামী কয়েকদিনের মধ্যে ঝড়টি পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে। এর ফলে সেন্ট্রাল প্লেইন ও এলাকা জুড়ে ভারী তুষারপাত হতে পারে।
ধারণা করা হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে আগামী সপ্তাহ থেকে বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস সংকটে পড়তে পারে কয়েক লাখ মানুষ। মার্কিন আবহাওয়া দপ্তর আরও শঙ্কা করছে আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে 40টি অঙ্গরাজ্যের অন্তত 25 কোটি বাসিন্দা। তাপমাত্রা নেমে আসতে পারে গেল এক যুগের মধ্যে সর্বনিম্নে। শনিবার জাপানের রাজধানী টোকিওর টয়োসো মার্কেটে বার্ষিক নিলামে বিক্রি হয়েছে মোটর বাইকের সমান এক ব্লুফিন টুনা। টুনাটির দাম ধরা হয়েছে 20 কোটি ইয়েনের বেশি বা $13 লাখ বেশি। 1999 সালে এই মাছের বাজারে নিলাম শুরুর পর দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হলো এই টুনা মাছ। 276 কেজির এই টুনা পাইকারি বিক্রেতা আর সুশি রেস্টুরেন্ট মালিক একসঙ্গে বিক্রি করেছে। এর আগে 2019 সালে একটি মাছ বিক্রি হয়েছিল সর্বোচ্চ 33 কোটি ইয়েনের বেশি বা $30 লাখ। সোমবার থেকে সিলেট রংপুর ম্যাচ দিয়ে পর্দা উঠছে বিপিএল এর সিলেট পর্বের। বেলা 1:30টার প্রথম ম্যাচে মুখোমুখি টেবিল টপার রংপুর ও সিলেট। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় মুখোমুখি হবে বরিশাল ও রাজশাহী। চার দেশ সিলেটে শুরু হচ্ছে বিপিএল এর দ্বিতীয় পর্ব। প্রথম ম্যাচ ঘিরে দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা। প্রিয় দলের খেলা দেখতে ভক্তরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করেছে টিকিট। প্রথম ম্যাচেই টেবিল টপার রংপুরের মুখোমুখি হবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার। 3 ম্যাচে 3 জয় নিয়ে দারুণ ফুরফুরে মেজাজে রংপুর রাইডার্স। ঢাকা পর্বে রংপুরের কাছে 34 রান হারলেও ঘরের মাঠে দর্শকদের সামনে জয় উপহার দিতে চায় সিলেট। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। মাত্র 150 টাকা খরচ করেই বিপিএল এর দিনের 2টি ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। সিলেট স্টেডিয়ামের ওয়েস্টার্ন গ্যালারি, গ্রিন গ্যালারি এবং শহীদ আপু সাইদ স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে মাত্র 150 টাকা। এছাড়া স্টার্ন গ্যালারি 250 টাকা, ক্লাব হাউস 500 টাকা, জিরো ওয়েস্ট জোন 600 টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট 2000 টাকা। টিকিট কাউন্টারেও মিলছে টিকিট। এছাড়া আম্বরখানার মধুমতি ব্যাংকে ও শিশু একাডেমিতে বুথেও টিকিট বিক্রি হচ্ছে। টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনেও। বিসিবিতে স্বাধীনভাবে কাজ করতে না পারার অভিযোগ করেছেন নাজমুল আবেদিন ফাহিম। এখন টেলিভিশনে এই ক্রিকেট বোর্ডের পরিচালক স্বীকার করেন তার সাথে বোর্ড প্রেসিডেন্টের খারাপ ব্যবহারের কথা। তবে দায়িত্ব ছাড়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি তিনি। এদিকে বোর্ড সভাপতি বলেছেন আলোচনার মাধ্যমে চলমান পরিস্থিতির সমাধান হয়েছে। সেটা সে কারণে এখানে আসা না। সো যেভাবে দেখতে চাই, যেভাবে কাজ হলে সামনে ছবিটা সুন্দর হবে, সেভাবে যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু সেভাবে না হলে তো অবজারভেশন থাকবেই। এই পথটা খোলা, যদি আমার এখানে ভালো না লাগে বা আমি মনের মতো করে কাজ করতে না পারি বা আমি যেভাবে দেখতে চাই সেভাবে না হয়, তাহলে সেই পথটা তো খোলা আছে, সেটা আমি আগে করেছি। বুঝি না যে উনি রাগ করছেন, এরপর তো আমরা একসঙ্গে বসে খেলা দেখছি, চিটাং থাকলাম। ঘটনা 30 তারিখ, ঘটনা আছে কয় তারিখ? আজকে 5 তারিখ। কত ভুল বুঝাবুঝি রিজলভ হয়ে গেছে। নারী ফুটবল লিগে অংশ নিতে বাফুফের কাছে প্রতি মাসে 10 লাখ টাকা দাবি করেছে ক্লাবগুলো। রোববার বিকেলে বাফুফে ভবনে নারী উইং চেয়ারম্যানের সাথে বৈঠক শেষে কথা জানান রহমতগঞ্জ ক্লাব সভাপতি টিপু সুলতান। মতবিনিময় সভায় 10টি ক্লাব অংশ নিলেও মোহামেডান, ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংসের মতো শীর্ষ ক্লাবের কোনো প্রতিনিধিকে দেখা যায়নি। আসন্ন লিগ ফিফা গাইডলাইন মেনে করতে চায় ফেডারেশন। এবারের আসর প্রতিদ্বন্দ্বিতামূলক করতে খেলোয়াড়দের পুল করার কথাও ভাবছে বাফুফে। তবে কবে নাগাদ লিগ শুরু হবে তা নিশ্চিত করা যায়নি।
দেশের লিগকে যদি স্ট্রং করতে হয়, পাইপলাইন যদি আরও মজবুত করতে হয়, প্লেয়ারদেরকে প্রফেশনাল করতে হয়, তাহলে আমাদেরকে ডাবল লিগ করতে হবে। এবং আমরা এখন ইদানিংকালে ফিফার যে ক্রাইটেরিয়া আছে সেটা যদি ফুলফিল করতে হয়, আমাদেরকে 6 মাস লিগের কন্টিনিউশন রাখতে হবে এবং মিনিমাম 90টা ম্যাচ হতে হবে। স্পন্সর থেকে আনার জন্য টাকার ব্যবস্থা করবে এবং আপনার ওই যে টাকাটা আসবে ফিফার থেকে সেটা অপ্রতুল 10 লাখ টাকা প্রতি মাসে চেয়েছে প্রতি ক্লাব। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। ওয়েলিংটনে উইকেটের সুবিধা কাজে লাগাতে টস জিতে কোনো দ্বিধা ছাড়াই বোলিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল সান্টনার। অধিনায়কের পরিকল্পনায় শতভাগ সাফল্য এনে দিয়েছেন কিউই বোলাররা। শ্রীলঙ্কার টপ অর্ডারের বিপক্ষে ম্যাট হেনরি, জ্যাকব ডাফি ও নাথান স্মিথরা রীতিমতো সুইংয়ের ঝড় তুলেছেন। কিউই পেসারদের দাপটে মাত্র 23 রানে 4 উইকেট হারিয়ে বসেন লঙ্কানরা। এরপর জুটি গড়ার চেষ্টা করলে নির্ধারিত ওভারের আগেই 178 রানে গুটিয়ে যায় তার দল। জবাবে ব্যাট করতে নেমে উইল ইয়াংয়ের অপরাজিত 90 রানের ইনিংসে ভর করে অনায়াসেই জয় পায় ব্ল্যাক ক্যাপসরা। এই জয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক নিউজিল্যান্ড। চলে গেলেন খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র। রোববার রাত 10:30টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 81 বছর বয়সী এই অভিনেতা বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। 1943 সালের 18 আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই যুক্ত ছিলেন নাট্যচর্চার সঙ্গে। 1969 সালে জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রঙিন জগতে প্রবেশ করেন প্রবীর মিত্র। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতে ধানমন্ডির বাসায় রাখা হবে প্রবীর মিত্রের মরদেহ। সোমবার জোহরের নামাজের পর এফডিসিতে হবে প্রথম জানাজা। এরপর চ্যানেল আইয়ে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে গুণী এই অভিনেতাকে। কি যে স্নেহ করতেন, কি যে ভালোবাসতেন। বাবার পরও যদি তার ভালোবাসা পেয়ে থাকি, স্নেহ পেয়ে থাকি, সেটা আনোয়ার হোসেন, তারপরে প্রবীর মিত্র। বাদ জোহর অনুষ্ঠিত হবে এবং ওখান থেকে আমরা চ্যানেল আইতে একটা বোধহয় অনুষ্ঠান হবে, ওখান থেকে তারপরে আমরা আজিমপুর কবরস্থানে ওনাকে দাফন করব। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।